হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আজকের যে ভিডিওটি তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের নিউট্রিশন বিষয়ের উপর যে সাজেশন সিরিজ চলছিল তারই আরও একটা ভিডিও। আগের ভিডিওগুলোতে তোমাদের প্রথম ইউনিটে যে চ্যাপ্টারগুলো ছিল সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। ওই ভিডিওগুলো যারা দেখতে চাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া পর্ষদের যে তোমাদের নমুনা প্রশ্নপত্র সেগুলোও তোমাদের মুখে বলে সমাধান করিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আজকে দেখো তোমাদের দ্বিতীয় ইউনিট শুরু করছি। দ্বিতীয় ইউনিটের যে প্রথম চ্যাপ্টার রয়েছে ভারতের সাধারণ অভাবজনিত রোগসমূহ এবং তাদের নিয়ন্ত্রণের জাতীয় পুষ্টিগত কর্মসূচি, এই যে চ্যাপ্টারটা থেকে 2 নম্বর আর 5 নম্বরের সাজেশন নিয়ে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী রয়েছে। তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে এই সিরিজগুলো আমি সাজিয়েছি। আশা করি এই ভিডিওগুলো যদি তোমরা ভালোভাবে দেখে যাও তোমাদের কিন্তু কোশ্চেন কমন আসবেই। আর এই পিডিএফগুলো যদি চাও বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ওখানে কিন্তু আমি তোমাদেরকে সমস্ত পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি। উত্তর সহ 2 নম্বরগুলো উত্তর সহ করা রয়েছে, 5 নম্বরেরগুলো এমনি দেওয়া রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের যে এই চ্যাপ্টারটা থেকে কী কী প্রশ্ন রয়েছে। প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে বারে বারে এই ধরনের প্রশ্নগুলো দেখা যায়। দেখো প্রথম প্রশ্ন রয়েছে ম্যালথাসের জনসংখ্যা থিওরিটি সংক্ষেপে লেখো। তো ম্যালথাসের জনসংখ্যা থিওরিতে কী কী বলা হয়েছে দেখো, গুণিতকের হারে পপুলেশন বৃদ্ধি ঘটে কিন্তু খাদ্য সামগ্রীর বৃদ্ধি কেবল গাণিতিক হারে সম্ভব। তারপরে দিয়েছে অত্যধিক পপুলেশন বৃদ্ধি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, বৃদ্ধি একটি সীমারেখা লঙ্ঘন করলে দুর্ভিক্ষ, মহামারী, অপুষ্টি, ভূমিকম্প প্রভৃতি কারণে পপুলেশনের বিপর্যয় ঘটলে পপুলেশনের আকৃতি ছোট হয়ে যায়। তো এটাই ছিল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের থিওরি। এটা ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যার জন্যই কিন্তু এই থিওরিটা, ম্যালথাসের যে জনসংখ্যা তত্ত্বের এই থিওরিটা কিন্তু বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো পিএম এর পুরো নাম। পিএম মানে কি? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা প্রোটিন ক্যালোরি শক্তির যে অপুষ্টি। প্রোটিন বা ক্যালোরি বা মানে শক্তিও বলা যেতে পারে, প্রোটিন ক্যালোরির যে অপুষ্টি সেটাকে বলা হয় পিএম। তো এই পিএম এর মূল কারণ কি দেখো, পিএম এর মূল কারণ যদি দেখা যায় চরম দারিদ্রতা, উপযুক্ত শিক্ষার অভাব। পিএম কি কারণে হয়? প্রোটিন এবং শক্তির অভাবের জন্য হয়। তো সেই পুষ্টি শিক্ষা সম্পর্কে যদি যথেষ্ট নলেজ না থাকে সেক্ষেত্রে হতে পারে। আর চরম দারিদ্রতাও কিন্তু একটা কারণ হতে পারে, কারণ প্রোটিন জাতীয় খাদ্য উপাদানের খাদ্যমূল্য কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়। তো সেক্ষেত্রে কিন্তু চরম দারিদ্রতাও এক্ষেত্রে পিএম এর কারণ হতে পারে। নেক্সট রয়েছে দেখো 3-এর প্রশ্ন, মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত শিশু কথাটি কোন রোগের সাথে যুক্ত? এই যে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত শিশু, এই কথাটি কোয়াশিওর-কর রোগের সাথে যুক্ত। উক্ত রোগটি কাদের মধ্যে দেখা যায়? 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে দেখা যায়। এই কোয়াশিওর-কর রোগটা কিন্তু এক ধরনের পিএম এর যদি বলে পিএম এর দুটো রোগের নাম বলো তাহলে কি বলবে? একটা কোয়াশিওকর, আরেকটা হলো মেরাসমাস। এই দুটোই কিন্তু প্রোটিন আর শক্তির যে অভাবজনিত বা অপুষ্টিজনিত রোগ। তো এরপরে দেখো যেটা বলা হয়েছে জেরোফথ্যালমিয়া। ভিটামিন এর অভাবে যে রোগগুলো হয় তার মধ্যে সমস্ত রোগই তোমরা করে রাখবে, যেমন ধরো ক্যারাটোম্যালেসিয়া, জেরোফথ্যালমিয়া, বিটর স্পট, ফিনোডার্মা, এই প্রত্যেকটা রোগের সম্পর্কে ভালো করে জেনে রাখবে। এখানে বলা হচ্ছে জেরোফথ্যালমিয়া কি? ভিটামিন এর অভাবজনিত কারণে চোখের তারার যে পাতলা পর্দা থাকে সেগুলো শুকিয়ে যায়, চোখের উজ্জ্বলতা কমে যায়, এই জাতীয় রোগকে বলা হয় জেরোফথ্যালমিয়া। নেক্সট দেওয়া রয়েছে দেখো একটা পুরো নাম দেওয়া রয়েছে NAPPNB এর পুরো নাম। এর পুরো নামটা কি দেখো, ন্যাশনাল প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম ফর প্রিভেনশন অফ নিউট্রিশনাল ব্লাইন্ডনেস ডিউ টু ভিটামিন এ ডেফিসিয়েন্সি। অর্থাৎ ভিটামিন এর অভাবে যে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস রোগ হয় সেটাকে প্রতিরোধ করার জন্য যে জাতীয় কর্মসূচি সেটাকে বলা হয় NAPPNB। এই প্রকল্পের প্রাপক কারা? এই প্রকল্পের প্রাপক হলো 1 থেকে 5 বছরের শিশু। তাদেরকে কিন্তু হামের টিকা বা তাদের যে ডিপিটি ডোজ থাকে বা যেটা ওরাল পোলিও ভ্যাকসিন থাকে, এইগুলোর সঙ্গে 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট বা IU করে প্রতিবারে ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়, যাতে এই সমস্ত শিশুদের কিন্তু এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি যে নাইট ব্লাইন্ডনেস রোগ সেটাকে প্রতিরোধ করা যায় বা অন্ধত্বটাকে প্রতিরোধ করা যায়। তো সেই কারণেই কিন্তু এই জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেক্সট রয়েছে দেখো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলা হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখো ফোলিক অ্যাসিড আর ভিটামিন B12 অর্থাৎ ভিটামিন B9 আর ভিটামিন B12 এর অভাবে অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকাগুলো পরিণতি লাভ করতে পারে না, ফলে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় এবং
সাধারণভাবে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে শরীরে, এর ফলে যে অ্যানিমিয়া দেখা যায় তাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে যদি বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কী কারণে হয়, ফলিক অ্যাসিড আর ভিটামিন বি12 কারণে। নেক্সট রয়েছে দেখো 1 থেকে 5 বছর পর্যন্ত শিশুদের কত পরিমাণ ভিটামিন এ তেল খাওয়ানো হয়। এটা দেখো একটু আগেই আমি উত্তরটা বলে দিয়েছি, 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট। আইএফএ ট্যাবলেট, আইএফএ মানে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট। তো এই ট্যাবলেটের প্রধান উপাদান কি দেখো, আইফে ট্যাবলেটের প্রধান উপাদান ফেরাস সালফেট আর ফলিক অ্যাসিড। নেক্সট রয়েছে দেখো অ্যানিমিয়া রোগ প্রতিরোধকারী জাতীয় কর্মসূচির নাম। অ্যানিমিয়া রোগ প্রতিরোধকারী জাতীয় কর্মসূচির নাম কি দেখো, ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম। এইটারও ফুল ফর্ম অনেক সময় জানে বলতে দেয় যে NNAPP এর পুরো নাম লেখো, তখনও একই উত্তর হবে। আর এটা কিন্তু দেখো এটা অ্যানিমিয়া রোগ প্রতিরোধ বা রক্তাল্পতা রোগ প্রতিরোধ করার জন্যই জাতীয় কর্মসূচিটা চালু হয়েছিল। কবে চালু হয়েছিল দেখো, 1970 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো রয়েছে আয়োডিনের 2টি অভাবজনিত লক্ষণের নাম বা রোগের নাম। আয়োডিনের অভাবজনিত কী কী রোগ হয়, মিক্সিডিমা, ক্রেটিনিজম, এই ধরনের রোগগুলো দেখা যায়। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো, এন্ডেমিক গয়টার বলতে কি বোঝো। কোনো নির্দিষ্ট অঞ্চলে, বিশেষ করে পাহাড়ি এলাকায় মাটিতে বা পানীয় জলে আয়োডিনের অভাব থাকলে ওই নির্দিষ্ট অঞ্চলে মানুষদের আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হতে পারে না, আর থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হওয়ার কারণে বা আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়, অর্থাৎ গলার পোর্শনটা ফুলে যায়। এই যে গলগণ্ড রোগ দেখা যায় এটাকে বলা হয় এন্ডেমিক গয়টার। এটা যেহেতু নির্দিষ্ট অঞ্চলে দেখা যায়, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যে জায়গাগুলোতে আয়োডিনের অভাব রয়েছে, তো সেই কারণে এর নাম হচ্ছে এন্ডেমিক গয়টার বা গলগণ্ড রোগ। এরপরে রয়েছে দেখো গয়ট্রোজেনিক খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। গয়ট্রোজেনিক খাদ্য দেখো, গয়ট্রোজেন এক ধরনের উপাদান যেগুলো আয়োডিন বিপাকে বাধা দেয়, আয়োডিন বিপাকে বাধা দেয়। তো আয়োডিন বিপাকে যদি বাধা দেয় তো সেক্ষেত্রে কি হবে, আয়োডিন শোষণ বাধাপ্রাপ্ত হবে। আয়োডিন বিপাকে যদি বাধা দেয় সেক্ষেত্রে আয়োডিন শোষণ, দেহে আয়োডিন শোষিত হতে পারবে না, তার ফলে গলগণ্ড রোগ দেখা যাবে। এই সকল খাদ্যকে গয়ট্রোজেনিক খাদ্য বলা হয়, যেমন বাঁধাকপি, মূলো, ব্রকোলি, সয়াবিন, এইগুলো সমস্ত কিন্তু গয়ট্রোজেনিক খাদ্য। নেক্সট রয়েছে দেখো মানুষের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য দৈনিক কত আয়োডিনের প্রয়োজন হয়, 100 থেকে 150 মাইক্রোগ্রাম। নেক্সট রয়েছে আমাদের দেশে NIDDCP কবে চালু হয়েছিল। তো আমাদের দেশে NIDDCP এটা চালু হয়েছিল দেখো 1962 খ্রিস্টাব্দে এই প্রোগ্রামটা চালু হয়েছিল স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ মন্ত্রক দ্বারা। এই NIDDCP কি, ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। দেখো আমি লিখে দিচ্ছি, এর পুরো নামগুলো পড়বে, ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। তো এটা NIDDCP এর পুরো নাম। তো এরপরে চলো যেটা বলা হয়েছে অস্টিওপোরোসিস এবং অস্টিওম্যালেশিয়ার পার্থক্য। দেখো অস্টিওপোরোসিস সাধারণত বৃদ্ধাদের দেখা যায় বা বৃদ্ধ বয়সে দেখা যায়, অস্টিওম্যালেশিয়া পূর্ণবয়স্ক মানুষদের দেখা যায়। এখানে তোমরা ছক করে করবে বিষয় আর অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া এইভাবে করে করবে। আমি এখানে ছক আর করিনি, তোমাদেরকে এমনি পার্থক্যটা বলে দিচ্ছি। অস্টিওপোরোসিস রোগে অস্থি ভঙ্গুর হয়ে যায়, ফলে হাড়ে ব্যথা অনুভূত হয় এবং হাড়ের ছিদ্র ছিদ্র দেখা যায়। আর অস্টিওম্যালেশিয়ায় কী হয়, হাড় নরম হয়ে বেঁকে যায়, বিকলাঙ্গ দেখা যায়। তো নেক্সট রয়েছে দেখো হ্যারিসন সালকাস ও রিকেট রোজারি বলতে কি বোঝো। তো যখন ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, সেই রিকেট রোগের লক্ষণে অনেক সময় দেখা যায় বুকের যে মাঝের যে পাঁজরটা রয়েছে, পাঁজরের হাঁটা ভেতরের দিকে ঢুকে গিয়ে লম্বা খাঁজের সৃষ্টি হয়, একে বলা হয় হ্যারিসন সালকাস। আবার রিকেট রোগের কারণে স্টারনামের দুপাশে দানার মতো গুটি গুটি সৃষ্টি হয়, এটাকে কি বলা হয়, রিকেট রোজারি। নেক্সট দেখো বলেছে ওয়ার্ডটি বলতে কি বোঝো। ওয়ার্ডটি শিশুদের উদরাময়ের চিকিৎসা করার জন্য উদরাময় রোগের চিকিৎসা করার জন্য ORS দেওয়া হয়, ওরাল রিহাইড্রেশন সলিউশন। আর এই
ওআরএসের মাধ্যমে শিশুদের উদরাময়ের চিকিৎসার মাধ্যমে শিশু মৃত্যুর হার কমানোর যে চিকিৎসা পদ্ধতি এটাকে বলা হয় ওরাল রিহাইড্রেশন থেরাপি বা ওআরটি। অর্থাৎ ওআরএস প্রয়োগের মাধ্যমে শিশুদের উদরাময় কমানো হয়, তার ফলে শিশু মৃত্যুর হার কমে যায়। এই যে চিকিৎসা পদ্ধতি এটাকেই বলা হয় ওরাল রিহাইড্রেশন থেরাপি। তো এটাই ছিল তোমাদের 15টা প্রশ্ন 2 নম্বরে। চলো এরপরে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বরে দেখো প্রথম প্রশ্ন রয়েছে মেরাসমাস কথাটির অর্থ কী? মেরাসমাস কথাটির অর্থ কী? ক্ষয়। নেক্সট রয়েছে দেখো মেরাসমাস রোগের কারণ আর লক্ষণগুলো। মেরাসমাস রোগের কারণ কি? মেরাসমাস রোগ কিন্তু প্রোটিন আর যে ক্যালোরির অভাবে হয়। তো এই মেরাসমাস রোগ এক ধরনের PM1 জাতীয়, আমি আগেই বলেছি। তো এই মেরাসমাস রোগের লক্ষণগুলো তোমরা যদি দেখো, যে শিশু মেরাসমাস রোগে আক্রান্ত হয় তার পেশি অবক্ষয় ঘটে, দেহ শুকিয়ে যায়, মানে অস্থি চর্মসার হয়ে যায়, শুধু হাড়গুলোই বাইরে থেকে দেখা যায়। আর শিশু ঘ্যান ঘ্যান করতে থাকে, একেবারে চুপচাপ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, আর হচ্ছে গিয়ে রক্তাল্পতায় ভোগে। তো এইরকম ধরনের হাড়গুলো একবারে বাইরে থেকে স্পষ্ট করে দেখা যায়, এই ধরনের যে সমস্যাগুলো দেখা যায় সেটাই কিন্তু মেরাসমাস রোগের লক্ষণ। নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বারে বারে পরীক্ষা আসে, মেরাসমাস আর কোয়াশিয়কর এই দুটো রোগের পার্থক্য। মেরাসমাস রোগ সাধারণত 0 থেকে 6 মাস বয়সী শিশুদের মধ্যে দেখা যায়, আর কোয়াশিয়কর সাধারণত 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে দেখা যায়। তো এইগুলো তোমরা ভালো করে এদের যে অর্থগুলো, যেমন কোয়াশিয়করের অর্থ মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত শিশু, আর মেরাসমাসের অর্থ ক্ষয়, আর এদের যে লক্ষণগুলো, এগুলোর পার্থক্যগুলো ভালো করে লিখবে পয়েন্ট করে করে। নেক্সট হচ্ছে দেখো অ্যানিমিয়ার প্রকারভেদগুলি লেখো। অ্যানিমিয়ার প্রকারভেদ বলতে এখানে সাধারণত 4 ধরনের অ্যানিমিয়া দেখা যায়। তো সেই অ্যানিমিয়ার যে মানে এগুলো তোমরা বলবে কী কী। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, তারপরে যেটা নর্মোসাইটিক অ্যানিমিয়া দেখা যায়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়, আর হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। এরকম যে অ্যানিমিয়ার যে ভাগগুলো রয়েছে সেগুলো এখানে করবে। তো এরপরে রয়েছে দেখো NNAPP প্রকল্পের উদ্দেশ্য কর্মসূচিগুলি আলোচনা করো। NNAPP মানে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, অর্থাৎ অ্যানিমিয়া প্রতিরোধে যে জাতীয় কর্মসূচি, সেই কর্মসূচি। এই প্রকল্পের উদ্দেশ্য কি আগেই বলে দিলাম। এটাতে যে প্রজননক্ষম মহিলা রয়েছে বা শিশুদের রক্তাল্পতার বিরুদ্ধে চিকিৎসা প্রদান করা, তাদেরকে IF-এর ট্যাবলেট দেওয়া, নিয়মিত আয়রন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করার পরামর্শ দেওয়া এবং তাদেরকে পুষ্টি শিক্ষা সম্পর্কে ধারণা দেওয়া, এটা কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য। এর কর্মসূচিগুলি কী কী? এর কর্মসূচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যেখানে বাচ্চাদেরকে স্কুলে বা গর্ভবতী মহিলাদেরকে IF-এর ট্যাবলেট দেওয়া হয়, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, যাতে তারা সেগুলো গ্রহণ করে, সেটা তার জন্য উদ্বুদ্ধ করা হয়। এই IF-এর ট্যাবলেট গ্রহণ করলে শরীরে আয়োডিনের ঘাটতিটা মিটে যায়, তার ফলে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এরকম কিছু কর্মসূচি রয়েছে, তোমরা ভালো করে নেবে। ক্রেটিনিজম রোগের কারণ আর লক্ষণ। ক্রেটিনিজম রোগ আগেই বলেছি, থাইরয়েড গ্রন্থির যখন কম থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনটা কোনো কারণে কমে যায়, তখন যে শিশুদের যে রোগ দেখা যায় সেটাকে ক্রেটিনিজম বলা হয়। তো শিশুদের দেহের বৃদ্ধি কমে যায়, মাথা তুলে মানে শিশুর মাথা তুলে রাখা, কথা বলা, দাঁড়ানো, এগুলো সব দেরিতে হয়, ত্বক খসখসে হয়ে পড়ে, শিশু জড়বুদ্ধি সম্পন্ন হয়। তো এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। নেক্সট হচ্ছে দেখো রিকেট রোগের লক্ষণগুলো লেখো। রিকেট রোগের লক্ষণ আর রোগ প্রতিরোধের উপায়, এটা পারবে তোমরা। শিশুদের উদরাময়ের কারণ আর লক্ষণগুলো লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা পরীক্ষাতে বারে বারেই আসে। তো শিশুদের যে শিশুদের যে উদরাময় রোগ, তো শিশুদের উদরাময় রোগের কারণ কি হয়? শিশুদের মানে অপুষ্টিকর খাবার খেলে, এছাড়া যদি কোনো কারণে মানে জীবাণু দ্বারা আক্রান্ত হয়, যেমন ধরো ডায়রিয়ার জন্য বা এর জন্য দায়ী, উদরাময়ের জন্য দায়ী যে জীবাণু, যেমন রোটা ভাইরাস, এই ধরনের জীবাণু দ্বারা যদি শিশুরা আক্রান্ত হয়, দূষিত অপরিচ্ছন্ন পরিবেশে যদি শিশুরা বসবাস করে বা দূষিত পানীয় জল পান করে, অস্বাস্থ্যকর খাবার খায়, এই সমস্ত কারণে কিন্তু শিশুদের উদরাময় দেখা যায়। এই লক্ষণগুলো কী কী? বারে বারে পাতলা মল নির্গত হয়, সাথে বমি হয়, শরীর থেকে জল লবণ অতিরিক্ত পরিমাণে বেরিয়ে যায়, ফলে ডিহাইড্রেশন দেখা যায়। এছাড়া প্রচুর পরিমাণে জল পিপাসা পায়, আর মলের সঙ্গে মিউকাস নির্গত, অনেক সময় রক্ত দেখা যায়। তো এই ধরনের সমস্যাগুলো, হাত পায়ে সূচ ফোটার মতো ব্যথা অনুভূত হয়। তো এরকম ধরনের সমস্যাগুলো দেখা যায়। ভিটামিন সি এর অভাবজনিত রোগের নাম কি? স্কার্বি। শিশুদের স্কার্বির লক্ষণগুলো লিখতে বলা হয়েছে। তো মোটামুটি তোমাদের জন্য
এই প্রশ্নগুলোই রেখেছি। তোমরা এই প্রশ্নগুলো করলেই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আশা করছি ভালো করে তোমাদের যে জাতীয় কর্মসূচিগুলো রয়েছে সেগুলো ভালো করে করবে। তো এগুলো করলেই মোটামুটি তোমাদের, যেমন ধরো আরেকটা কর্মসূচির কথা বলে দিই, ন্যাশনাল ডায়রিয়া ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, যেটা NDDCP, এরও পুরো নাম দেয়। এই প্রকল্পের উদ্দেশ্য জানতে চায়, কর্মসূচি কী কী। এই প্রকল্পের মাধ্যমে, যেমন NDDCP এই প্রকল্প, এখানটায় লিখে দিচ্ছি, এই প্রকল্পটা দেওয়া হয়নি তোমাদের, NDDCP। তো এই প্রকল্পটা যেটা ন্যাশনাল ডায়রিয়া ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, তো এই প্রোগ্রামের উদ্দেশ্য কি, এখানে শিশুদেরকে ডায়রিয়ার মাধ্যমে মৃত্যুর হার যাতে কমানো যায়, দূষণমুক্ত পানীয় সরবরাহ করা যায়, এরকম কিছু, বা ওয়াটি থেরাপি দেওয়া যায়। তো এই ধরনের উদ্দেশ্যতে রয়েছে এদের কর্মসূচি কি, শিশুদের যাতে ডায়রিয়া না হয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিনামূল্যে যাতে ওআরএস সরবরাহ করা হয়, সচেতনতা যাতে মানুষের বৃদ্ধি করা হয়, এছাড়া বাড়িতে ওআরএস তৈরি এগুলো শেখানো হয়। তো এই সমস্ত যে কর্মসূচিগুলো বা উদ্দেশ্যগুলো এই সংস্থাটার বা এই যে কর্মসূচিটাতে নেওয়া হয়েছে। তো এটাও কিন্তু একটা রোগ নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মসূচি। তোমাদের যতগুলো জাতীয় কর্মসূচি রয়েছে ওইগুলো তোমরা ভালো করে করবে, ওখান থেকে প্রশ্ন আসে। তো আজকে তাহলে এতটাই, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।